আসসালামু আলাইকুম। আজ 5 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 20 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 15 রমজান 1447 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বেড়েছে ঈদের ছুটি। 14 এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সাবেক 4 উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব। বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা। খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি। স্বামী কারাগারে, লজ্জায় তালাক দিলেন স্ত্রী। আজ 15 রমজান, ইফতার সন্ধ্যা 6টা 6 মিনিটে, সাহরির শেষ সময় 5টা 2 মিনিট। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার। আগামী 18 মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। আজ সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছর রমজান মাস 30 দিন ধরে 21 মার্চ ঈদ উল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদ উল ফিতরের আগে পরে 19 ও 20 মার্চ এবং 22 ও 23 মার্চ 4 দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটি শুরুর আগের দিন মঙ্গলবার শবে কদরের সরকারি ছুটি। এরপর বুধবার অফিস খোলা। তবে আজ মন্ত্রিপরিষদে 18 মার্চ সাধারণ ছুটির অনুমোদন পাওয়ায় নতুন করে আরও একদিন ছুটি যোগ হলো। সব মিলে টানা 7 দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এদিকে ঈদের এই ছুটি শেষে 24 ও 25 মার্চ ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা 12 দিনের ছুটি পাবেন। 26 মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটির সঙ্গে 27 ও 28 মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। পহেলা বৈশাখ 1433 উপলক্ষে আগামী 14 এপ্রিল পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষক কার্ড কেবল একটি পরিচয়পত্র নয়, এটি দেশের প্রতিটি কৃষকের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রতীক হবে। এই কার্ডের মাধ্যমে ধাপে ধাপে কৃষকদের বিভিন্ন সরকারি সেবা দেয়া হবে। কৃষক কার্ডের আওতায় কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সাশ্রয়ী মূল্যে কৃষি যন্ত্র ব্যবহারের সুযোগ, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমার সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রির সুযোগ, কৃষি প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও বাজার সংক্রান্ত তথ্য এবং ফসলের রোগবালাই ও পোকামাকড় দমনে পরামর্শ পাবেন। এ সুবিধা শুধু শস্য উৎপাদনকারী কৃষকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মৎস্য চাষি, প্রাণী সম্পদ খামারি ও দুগ্ধ খামারিরাও এই কার্ডের আওতায় আসবেন। দেশের 8 বিভাগের 9টি উপজেলার 9টি ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হবে। নির্বাচিত উপজেলাগুলো হলো টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেসারাবাদ, মৌলভীবাজারের জুড়ি, কুমিল্লা সদর ও কক্সবাজারের টেকনাফ। এ কর্মসূচির আওতায় ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা গড়ে 2,500 টাকা করে ভর্তুকি বা কৃষি উপকরণ সহায়তা পাবেন। এছাড়া খরিফ 1 ও খরিফ 2 মৌসুমে নির্দিষ্ট শ্রেণীর কৃষকদের জন্য সরকার নির্ধারিত হারে আর্থিক অনুদান প্রদান করা হবে।
প্রেরক পাইলট ও পাইলট পর্যায়ে শেষ করে আগামী 4 বছরের মধ্যে দেশের সব উপজেলায় কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পর এবার অন্তর্বর্তী সরকারের সাবেক 3 উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাইজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোদাবক্স চৌধুরীর ব্যাংক হিসাব তলব করা হয়েছে। মঙ্গলবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে তাদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা সে ব্যাপারে সংস্থাটি তদন্ত করছে। 3 কর্মদিবসের মধ্যে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU-তে পাঠাতে বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ফাউজুল কবির খান ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আদিলুর রহমান খান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টার দায়িত্বে ছিলেন। খোদাবক্স চৌধুরী ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে গলা কেটে হত্যা করেছে ফজলুর রহমান নামে এক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। গতকাল বিকেলে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এই নৃশংস ঘটনা ঘটে। শিক্ষককে হত্যার পর অভিযুক্ত কর্মচারী নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। বেতন সংক্রান্ত বিরোধ ও বদলি নিয়ে ক্ষোভ থেকে সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানের কক্ষে আসমা সাদিয়ার গলায় ছুরি চালিয়ে দেন ফজলুর রহমান। পরে নিজের গলায়ও ছুরি চালান তিনি। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আসমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন। ঘাতক কর্মচারী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। খুলনার রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও রূপসা বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 9টার দিকে নগরের ডাকবাংলোর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহর বাড়ি রূপসা উপজেলার বাগমারা গ্রামে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অশোক ঘোষ নামের এক ব্যক্তিকে একটি বিদেশি পিস্তল সহ আটক করেছে পুলিশ। ডাকবাংলা মোড়ে মাসুম বিল্লাহ অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। পাথরঘাটায় বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। মঙ্গলবার দুপুরে তালাকের নোটিশ পাঠিয়েছেন শাহিনুর বেগম। সোমবার রাতে 2টি জবাই করা হরিণসহ হানিফকে গ্রেপ্তার করা হয়। পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খাল এলাকায় ঝটিকা অভিযান চালায় বন রক্ষীরা। এ সময় একটি ইঞ্জিল চালিত ট্রলার থেকে 2টি জবাই করা হরিণ ও 9টি বিশেষ ফাঁদসহ হাতেনাতে হানিফকে আটক করা হয়। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের হারিটানা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পৌর শহরের 7 নম্বর ওয়ার্ডে বসবাস করে আসছিলেন। গ্রেপ্তারের পর হানিফকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ পনির শেখ তাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও 1 মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান।
আজ 15 রমজান। আজকের ইফতারির সময় সন্ধ্যা 6টা 6 মিনিটে। সাহরির শেষ সময় 5টা 2 মিনিটে। ফজরের নামাজ 5টা 5 মিনিটে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-6-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে 15 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18.9 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 18 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বেড়েছে ঈদের ছুটি। 14 এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সাবেক 4 উপদেষ্টা ও 1 বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব। বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা। খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি। স্বামী কারাগারে, লজ্জায় তালাক দিলেন স্ত্রী। আজ 15 রমজান, ইফতার সন্ধ্যা 6টা 6 মিনিটে। সাহরির শেষ সময় 5টা 2 মিনিট। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-6-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।